MAWBG'র পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব মধ্যপ্রাচ্যে ইসরায়েল কিভাবে অর্থনৈতিকভাবে সাফল্য লাভ করেছে। 1947 সালে ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর আর 10টি নবনির্মিত রাষ্ট্রের মতোই ইসরায়েলের অর্থনীতি ছিল এক প্রকার খাদের কিনারায়। প্রতিষ্ঠার পরপরই 1948 সালে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ ইসরায়েলকে অর্থনৈতিকভাবে অনেকটাই পিছনে ফেলে। এছাড়াও ইউরোপীয় ও আরব দেশগুলো থেকে আসা শরণার্থীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছিল ইসরায়েলকে। ইসরায়েলি অর্থনীতির প্রথম মোড়টি সৃষ্টি হয় 1952 সালে। সে সময় পশ্চিম জার্মানির সাথে ইসরায়েলের একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ইহুদি পরিবারসমূহের ফেলে যাওয়া সকল অর্থ সম্পদ ও হলোকাস্টের ক্ষতিপূরণ হিসেবে পশ্চিম জার্মানি ইসরায়েলকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। 1952 থেকে 1966 এই 14 বছরে জার্মানি $714 মিলিয়ন সমমূল্যের ক্ষতিপূরণ দেয়। বর্তমান হিসেবে তা $7 বিলিয়ন বেশি। এছাড়াও 50-এর দশকের শুরুর দিকে ইসরায়েলের সরকারি বন্ডে আমেরিকা ও কানাডিয়ান নাগরিকদের বিনিয়োগের সুযোগ দেওয়া হয়। মাত্র এক বছরের মাথাতেই সেই বিনিয়োগের পরিমাণ হয়ে দাঁড়ায় 50 মিলিয়নের অধিক। এছাড়াও বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ইহুদি ধর্মাবলম্বীদের অনুদান পেতে থাকে রাষ্ট্র ইসরায়েল। 1956 সালের দিকে যার পরিমাণ ছিল বছরে $100 মিলিয়ন অধিক। এই বিশাল পরিমাণ ক্ষতিপূরণ, বিনিয়োগ ও অনুদানের কারণে ইসরায়েলের অর্থনীতি স্থিতিশীল হতে খুব একটা সময় লাগেনি, যদিও বলা বাহুল্য এক্ষেত্রে পশ্চিমাদের সহযোগিতা ছিল ব্যাপক। সে সময় ইসরায়েলের ডায়মন্ড পলিশিং শিল্পের বিকাশ ঘটতে শুরু করে, পাশাপাশি গড়ে ওঠে পোশাক শিল্প। ইসরায়েলের অর্থনীতির কালো অধ্যায়টি ওতপ্রোতভাবে জড়িত এর ক্রমাগত যুদ্ধাংদেহী ইতিহাসের সাথে। 1967 সালে মাত্র 6 দিনে যুদ্ধজয়ী ইসরায়েলের অতি আত্মবিশ্বাসী মনোভাব আত্মঘাতী হয়ে দাঁড়ায় 1973 সালের যুদ্ধে। তবে 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধে প্রথমে অপ্রস্তুত থাকলেও শেষ অবধি দুই ফ্রন্টেই সামাল দিতে সক্ষম হয় ইসরায়েল। কিন্তু এরপরেই ধস নামতে শুরু করে ইসরায়েলের অর্থনীতিতে, যা চূড়ান্ত রূপ ধারণ করে 80-এর দশকে। চরম অর্থনৈতিক দুরবস্থা কাটাতে 1985 সাল থেকে ইসরায়েলের সরকার বেশ কিছু সাহসী পদক্ষেপ নেওয়া শুরু করে। তার ভেতর অন্যতম ছিল ইসরায়েলি মুদ্রা বাতিল করে দেওয়া। তবে মুদ্রা বাতিল করলেও নতুন মুদ্রার নাম রাখা হয় নিউ ইসরায়েলি শেকেল। বস্তুত নতুন মুদ্রাগুলো ছিল পুরাতন মুদ্রারই হ্রাসকৃত নতুন রূপ। ইসরায়েলি সরকারের ক্রমাগত চেষ্টার ফলে ইসরায়েলি জনগণ ডলারের পরিবর্তে নিউ শেকেলের উপর আস্থা রাখতে শুরু করে। এ সময় আরও গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে। 1991 সালের শেষ অংশে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। ফলস্বরূপ রাশিয়ার ইহুদি জনগোষ্ঠীর বিশাল অংশ ইসরায়েলের নাগরিকত্ব গ্রহণ করে। আপাত দৃষ্টিতে এটি সমস্যাদায়ক মনে হলেও ইসরায়েলের জন্য এটি ছিল শাপের বর, কারণ ইহুদি রাশিয়ান জনগোষ্ঠীর অধিকাংশ ছিল উচ্চপদস্থ শিক্ষিত জনগোষ্ঠী। ফলস্বরূপ তাদের কল্যাণে ইসরায়েলের অর্থনীতিতে বিশাল ইতিবাচক প্রভাব পড়ে। পরবর্তীতে পুরো 90-এর দশক জুড়েই ইসরায়েল গড়ে ওঠে বিশ্বের অন্যতম প্রযুক্তি খাত। শত প্রতিকূলতার ভিড়েও ইসরায়েলের অর্থনীতি এতটাই শক্তিশালী হওয়ার কারণ লুকিয়ে আছে তার প্রকৃতির ভেতর। ইসরায়েলের অর্থনীতির কিছু নিজস্ব প্রকৃতি তুলে ধরা যায়। সেবা ভিত্তিক অর্থনীতি। জন্মলগ্ন থেকে ইসরায়েল খনিজ সম্পদের দিক থেকে অনেকটাই পিছিয়ে। তেমন উল্লেখযোগ্য কোনো খনিজ সম্পদ না থাকায় পণ্য তৈরির কাঁচামাল তাদের আমদানি করতে হয়। আর ঠিক সেজন্যই ইসরায়েলের অর্থনীতি গড়ে তোলা হয়েছে মূলত সেবা খাতের উপর ভিত্তি করে। ব্যাংকিং থেকে শুরু করে অ্যাসেট ম্যানেজমেন্ট সবকিছুতেই ইহুদিদের প্রভাব শতবর্ষী। পণ্য তৈরির জন্য যেমন কাঁচামালের প্রয়োজন, ঠিক তেমনি পণ্য পরিবহনের জন্য প্রয়োজন নিরাপদ যোগাযোগ ব্যবস্থা। কিন্তু ইসরায়েলের আশেপাশের একটি দেশের সাথেও এর বন্ধুভাবাপন্ন সম্পর্ক নেই। ফলস্বরূপ তাদের অর্থনীতি এমনভাবেই গড়ে উঠেছে যাতে প্রতিবেশী সীমান্তের ওপর নির্ভরশীল হতে না হয়। আর তাই বর্তমানে প্রযুক্তিগত উৎকর্ষতায় খুব কম দেশই ইসরায়েলের সমকক্ষ। ইসরায়েলি অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সম্ভবত এই অংশটি। পৃথিবীর এমন কোনো বৃহৎ কোম্পানি নেই যেটি কোনো না কোনোভাবে রিসার্চ অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য ইসরায়েলের উপর নির্ভরশীল নয়। ইন্টেল, অ্যাপল, ব্ল্যাকবেরি, অটোডেস্ক, তোশিবা, এইচপি, নেসলে, নোকিয়া, হুয়াই এবং ইউনিলিভারের মতো 400-রও বেশি বহুজাতিক প্রতিষ্ঠানের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে ইসরায়েলে। ইউনিলিভার নিয়ে ইতিমধ্যেই আমরা একটি ভিডিও প্রকাশ করেছি। ভিডিওটি দেখতে পারবেন উপরের লিঙ্কে ক্লিক করলে। ইসরায়েল রাষ্ট্র শুরু থেকেই প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগ পেয়ে আসছে। এর জন্মলগ্নের পরই জার্মানি থেকে পাওয়া ক্ষতিপূরণ তাদের অর্থনৈতিক ভিত্তি শক্ত করে। এক দেশের সরকারি বন্ড অন্য দেশের নাগরিকদের ক্রয় করার খুব বেশি উদাহরণ নেই।
কিন্তু এই কাজটি সফলভাবে করতে পেরেছিল ইসরায়েল। ফলে আমেরিকা ও কানাডা থেকে বিপুল পরিমাণে বিনিয়োগ পায় ইসরায়েল। এছাড়াও সকল ধরনের রিসার্চ সেন্টার থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে বিদেশি বিনিয়োগ এখনও চলমান। ইসরায়েলের মতো সহায়তা কোনো দেশই আধুনিক পৃথিবীর ইতিহাসে পায়নি। একটি দেশ বা একজন উৎপাদক কতটুকু সফল তা নির্ভর করে সে একটি পণ্যে কতটুকু ভ্যালু যুক্ত করছে। ইসরায়েলের অর্থনীতির অন্যতম দিক হলো এই ভ্যালু এডেড সার্ভিস। যদি তাদের ডায়মন্ড পলিশিং ইন্ডাস্ট্রিকেই উদাহরণ হিসেবে ধরা হয় তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। ডায়মন্ডের আসল মূল্যটি আসলে তখনই পাওয়া যায় যখন সেটি বাজারে একটি সুন্দর রূপে বিক্রি করা যায়। খনি থেকে তোলা আকাটা হীরার থেকে পলিশকৃত হীরার মূল্য অনেক বেশি। আর ঠিক এই বিষয়টিকেই কাজে লাগিয়ে ইসরায়েল আজ প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার বিশ্ববাজার থেকে আয় করছে। একই রকমভাবে ইসরায়েলের অর্থনীতির বেশিরভাগ খাতই অনেক বেশি উপযোগিতা যুক্ত করতে সক্ষম। ভিডিওর প্রথম অংশটিতে মূলত ইসরায়েলি রাষ্ট্র ও এর অর্থনৈতিক ভিত্তি সম্পর্কে একটি ধারণা প্রদানের চেষ্টা করা হয়েছে। ইসরায়েলের আজকের অর্থনৈতিক সক্ষমতা সৃষ্টি আসলে কিভাবে সে সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা আশা করি পেয়েছেন। তবে বর্তমানে এর অর্থনৈতিক সক্ষমতার কথা বিবেচনা করলে কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি তথা বহুজাতিক প্রতিষ্ঠানের কথা উল্লেখ না করলেই নয়। ব্যাংক লিউমি ইসরায়েলের অর্থনীতির সবচেয়ে প্রভাবশালী খাতগুলোর একটি ব্যাংকিং খাত। আর এসব ব্যাংকের গোড়াপত্তন ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হবার পরে হয়েছে ভাবলে খুব ভুল করবেন। মূলত এসব ব্যাংকই ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির পেছনে অনেক বড় ভূমিকা রেখেছে। তেমন একটি ব্যাংক হলো ব্যাংক লিউমি, যার যাত্রা শুরু 120 বছর আগে লন্ডনে। সারা বিশ্বের ব্যাংকিং ব্যবস্থাতেই প্রভাব রাখা এই ব্যাংকটির ইসরায়েলে 270টি শাখা সহ 17টি দেশে 19টি শাখা রয়েছে। ব্যাংকিং খাতে প্রায় কাছাকাছি এরকম আরও কিছু মহারথীর নাম হলো ব্যাংক হাপোলিম এবং মিজরাহি তেফাহাত ব্যাংক। টেভা ফার্মাসিউটিক্যাল ফার্মেসির জগতে জেনেরিক ওষুধ তৈরিতে সর্ববৃহৎ নাম টেভা ফার্মাসিউটিক্যাল। ইসরায়েলের এই প্রতিষ্ঠানটির 36,000 কর্মকর্তা কর্মচারী 60টি দেশে সেবা দিয়ে থাকে। ব্যাংকিং লিউমির মতো এটির প্রতিষ্ঠাকালও ইসরায়েল জন্মের অনেক পূর্ব। চেকপয়েন্ট সফটওয়্যার টেকনোলজিস 90-এর দশকে ইসরায়েলের প্রযুক্তি নির্ভর শিল্প গড়ে ওঠার অন্যতম উদাহরণ এই চেকপয়েন্ট টেকনোলজিস। আধুনিক ফায়ারওয়ালের জনক হিসেবে স্বীকৃত এই প্রতিষ্ঠানটি মূলত সাইবার সিকিউরিটি টুল বিপণন করে থাকে। মোবাইল আই গ্লোবাল ইসরায়েলের আরেকটি প্রযুক্তি কোম্পানি এই মোবাইল আই গ্লোবাল। BMW, নিসান, হুন্ডা, ভক্সওয়াগন সহ আরও বিশাল সব গাড়ির কোম্পানির এই প্রতিষ্ঠানটির গ্রাহক। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যেটি, প্রতিষ্ঠানটি ইসরায়েলি হলেও আমেরিকার ইতিহাসে সর্ববৃহৎ IPO এর মালিক এই প্রতিষ্ঠানটি, ইসরায়েল ডায়মন্ড এক্সচেঞ্জ লিমিটেড। ইসরায়েল রাষ্ট্রের জন্মের পূর্বেই এই কোম্পানিটি স্থাপন করা হয়। পরবর্তীতে 60-এর দশক থেকে হয় এর উত্থান। বর্তমানে ইসরায়েলের সর্ববৃহৎ রপ্তানি পণ্য হল পলিশ করা হীরা। ইসরায়েলের বহুজাতিক কোম্পানির তালিকা এই ভিডিওতে সংযুক্ত করা সম্ভব নয়, কিন্তু এই 5টি কোম্পানির কথা উল্লেখ করা হয়েছে বিশেষ কিছু কারণে। মূলত এই 5টি কোম্পানি ইসরায়েলের অর্থনীতি কয়েকটি বিশেষ দিককে প্রতিনিধিত্ব করে। ইসরায়েলের অর্থনীতি তাদের নিকট প্রতিবেশীর তুলনায় প্রায় প্রতিটি অর্থনৈতিক সূচকেই তাদের অবস্থান অনেক আগানো। এরকম প্রতিকূল পরিবেশে এমন অর্থনীতি গড়ে তোলা এবং রক্ষা করা দুটিই কঠিন কাজ। দুঃখজনকভাবে তাদের বৃদ্ধির সাথে জড়িয়ে আছে লক্ষ মানুষের দীর্ঘশ্বাস। তবে অর্থনৈতিক দিক থেকে ইসরায়েলের উন্নতি যে ঈর্ষণীয় তা বলার অপেক্ষা রাখে না। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নজর রাখুন।